বিনোদনের তাজা খবরে স্বাগতম। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে কিছু মানুষ শুধু অভিনয় করেন না, তারা হয়ে ওঠেন একটি সময়ের প্রতিচ্ছবি। পর্দায় তাদের উপস্থিতি মানেই ছিল আলাদা এক আবহ, আলাদা এক অনুভূতি। কখনো তারা ছিলেন গ্রামের সহজ সরল মানুষ, কখনো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো প্রতিবাদী যুবক, আবার কখনো প্রেমিক, কখনো হয়ে উঠেছেন সাধারণ মানুষের আপনজন। তেমনই একজন ছিলেন আকবর হোসেন পাঠান ফারুক, যাকে দর্শক ভালোবেসে চিনেছিলেন শুধু ফারুক নামে। আর পরবর্তীতে অভিনয়ের মাধ্যমে তিনি পরিচিতি লাভ করেন মিয়া ভাই হিসেবে। 1948 সালে 18 আগস্ট গাজীপুরের কালীগঞ্জে জন্ম নেওয়া এই মানুষটির শৈশব, কৈশোর আর যৌবনের বড় একটি সময় কেটেছে পুরান ঢাকার পরিবেশে। বাবা আজগার হোসেন পাঠানের সন্তান ফারুক ছিলেন 5 বোন ও 2 ভাইয়ের মধ্যে সবার ছোট। ছোটবেলা থেকেই তার জীবন ছিল অন্যদের চেয়ে কিছুটা আলাদা, আর খুব অল্প বয়সেই তিনি জড়িয়ে পড়েছিলেন রাজনীতি ও সামাজিক আন্দোলনের সঙ্গে। স্কুল জীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন তিনি। 1966 সালে ঐতিহাসিক 6 দফা আন্দোলনেও সক্রিয়ভাবে অংশ নেন। আন্দোলনের কারণে তার নামে একের পর এক প্রায় 37টি মামলা পর্যন্ত হয়েছিল। পরবর্তীতে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় মুক্তিযুদ্ধেও অংশ নেন ফারুক। কিন্তু রাজপথের এই প্রতিবাদী তরুণ একসময় কিভাবে এসে দাঁড়ালেন চলচ্চিত্রের রূপালী পর্দায়, সেই গল্পটাই হবে আজ। 1971 সালে এইচ আকবর পরিচালিত জল ছবি চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে ফারুকের। তার বিপরীতে ছিলেন বাংলা চলচ্চিত্রের আরেক কিংবদন্তি অভিনেত্রী কবরী। প্রথম সিনেমাতেই দর্শকের সামনে নতুন এক মুখ হিসেবে আবির্ভূত হন তিনি। তবে চলচ্চিত্রে পা রাখার পরপরই তিনি রাতারাতি তারকা হয়ে যাননি। ধীরে ধীরে নিজের অভিনয় দিয়ে জায়গা তৈরি করতে হয়েছে তাকে। 1973 সালে খান আতাউর রহমান পরিচালিত আবার তোরা মানুষ হয় এবং 1974 সালে নারায়ণ ঘোষ মিতা পরিচালিত আলোর মিছিলে অভিনয় করেন তিনি। এরপর আসে এমন একটি সময় যখন ফারুকের অভিনয় জীবন দ্রুত বদলে যেতে শুরু করে। 1975 সালে মুক্তি পায় সুজন সখী এবং লাঠিয়াল। দুটি চলচ্চিত্রেই দর্শকদের কাছে ব্যাপকভাবে গ্রহণযোগ্য হয়। বিশেষ করে লাঠিয়ালে অভিনয়ের জন্য ফারুক অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার সম্মাননা। এ যেন ছিল তার অভিনয় জীবনের প্রথম বড় স্বীকৃতি। এরপর 1976 সালে একসঙ্গে আসে সূর্যগ্রহণ, মাটির ময়না ও নয়নমণি। 3টি চলচ্চিত্রেই বিভিন্ন বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি। ফারুক তখন আর শুধু নতুন নায়ক নন, বাংলা চলচ্চিত্রে নিজের একটি শক্ত অবস্থান তৈরি করে ফেলেছেন। কিন্তু তার অভিনয়ের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল তিনি শুধু নায়ক হয়ে পর্দায় আসতেন না, বরং যে চরিত্রে অভিনয় করতেন সেটির ভেতরে ঢুকে যেতে পারতেন। এ কারণেই 1978 সালে সারেং বউ এবং গোলাপি এখন ট্রেনে এর মতো নারীকেন্দ্রিক গল্পের চরিত্রেও তার উপস্থিতি দর্শক ও সমালোচকদের নজর কাড়ে। সারেং বউয়ের সঙ্গে জড়িয়ে আছে বাংলা চলচ্চিত্রের এক অমর গান, ও রে নীল দরিয়া। গানটি আজও যেন ফারুকের পর্দার স্মৃতির সঙ্গে মিশে আছে। এরপর আসে 1979 সাল। 1 বছরে তার অভিনীত দিন যায় কথা থাকে, নাগরদোলা, কথা দিলাম, মাটির পুতুল, সাহেব, ছোট মা, এতিম, ঘর জামাই একের পর এক চলচ্চিত্র দর্শকদের কাছে জনপ্রিয়তা পায়। এই সময়টায় ফারুক হয়ে উঠেছিলেন বাংলা চলচ্চিত্রের ব্যস্ততম ও জনপ্রিয় অভিনেতাদের একজন। 1980 সালে সখী তুমি কার চলচ্চিত্রে শাবানার বিপরীতে শহুরে ধনী যুবকের চরিত্রে অভিনয় করে আবারও নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দেন তিনি। তবে ফারুকের ক্যারিয়ারে সবচেয়ে বড় পরিবর্তন আসে আরও পরে। 1990 সালে মুক্তি পায় মিয়া ভাই। এই চলচ্চিত্রের সাফল্য তার পরিচয়কে যেন নতুন করে সংজ্ঞায়িত করে। দর্শকের কাছে ফারুক আর শুধু ফারুক থাকলেন না, তিনি হয়ে গেলেন মিয়া ভাই। এই চলচ্চিত্রের মাধ্যমেই কিভাবে একজন অভিনেতার স্থায়ী পরিচয় পরিণত হতে পারে, ফারুক তার অন্যতম বড় উদাহরণ।
তার অভিনয়ে সাধারণ মানুষের জীবন সংগ্রাম, ভালোবাসা এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের যে আবহ ছিল, সেটি তাকে দর্শকদের কাছে খুব কাছে হৃদয়ে নিয়ে এসেছে। তিনি ছিলেন এমন একজন নায়ক যার মধ্যে মানুষ নিজের পরিচয় খুঁজে পেত। ফারুকের অভিনয় জীবন ছিল 5 দশকেরও বেশি সময় জুড়ে বিস্তৃত। তিনি শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। আলোর মিছিল, সুজন সখী, নয়নমণি, সারেং বউ, গোলাপি এখন ট্রেনে, দিন যায় কথা থাকে, নাগরদোলা, সাহেব, সুখী তুমি কার, মিয়া ভাই, এমন অসংখ্য চলচ্চিত্র তার ক্যারিয়ারের স্মরণীয় অধ্যায় হয়ে আছে। তবে অভিনয়ের বাইরে ফারুকের আরেকটি পরিচয় ছিল। তিনি একজন সফল ব্যবসায়ী। গাজীপুরে নিজের শিল্প প্রতিষ্ঠান ফারুক নিটিং, ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি পরিচালনা করেছিলেন। অর্থাৎ রূপালী পর্দার ব্যস্ত জীবন আর ব্যবসায়িক জগৎ দুই দিকেই নিজের অবস্থান তৈরি করেছিলেন তিনি। ফারুক ভালোবেসে বিয়ে করেছিলেন ফারজানা পাঠানকে। তাদের সংসারে জন্ম নেয় 2 সন্তান, কন্যা ফারিয়া তাবাসসুম পাঠান এবং পুত্র রওশন হোসেন। তার ব্যক্তিত্বের একটি ছোট অথচ বেশ পরিচিত দিক ছিল জন্মদিন উদযাপন নিয়ে তার অবস্থান। জন্মদিনে কেক কাটার বিষয়টি তিনি খুব একটা পছন্দ করতেন না। জীবনের শেষ দিন পর্যন্ত জন্মদিনে কেক কাটা থেকে বিরত থেকেছেন এই জনপ্রিয় নায়ক। কিন্তু জীবনের শেষ অধ্যায়টা ছিল কঠিন। দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতার কারণে তাকে চিকিৎসার মাধ্যমে থাকতে হয়েছে। 2012 সালে ব্যাংককের বামরুন গ্রাম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে যান। চিকিৎসা শেষে দেশে ফিরেও আবার নানা সময়ে অসুস্থ হয়ে পড়েন। 2020 সালে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। 2021 সালের মার্চে শারীরিক অবস্থার অবনতির পর তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। পরে কিছুটা উন্নতি হলেও পরবর্তীতে আবার গুরুতর অবস্থায় চলে যান তিনি। এর মধ্যেই অভিনয়, ব্যবসা, রাজনীতির বাইরে জীবনের আরেকটি অধ্যায় তাকে নিয়ে যায় জনসেবার মঞ্চে। তরুণ বয়স থেকে রাজনীতির সঙ্গে যুক্ত থাকা ফারুক 2018 সালে জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 17 আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন এবং সংসদ সদস্য নির্বাচিত হন। অর্থাৎ যে মানুষটি একসময় রাজপথে 6 দফা আন্দোলনে অংশ নিয়েছিলেন, মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন, সেই মানুষটি জীবনের পরবর্তী সময়ে জনগণের প্রতিনিধি হয়ে সংসদে পৌঁছান। এজন্য তার জীবনের একটি পূর্ণ বৃত্ত। একদিকে চলচ্চিত্রের নায়ক, অন্যদিকে রাজনীতির কর্মী, ব্যবসায়ী এবং সংসদ সদস্য। ফারুকের জীবন তাই কেবল একজন অভিনেতার জীবন ছিল না, ছিল বাংলাদেশের সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকা এক দীর্ঘ পথ চলা। 2006 সালে বাচসাস তাকে চলচ্চিত্র ব্যক্তিত্ব হিসেবে আজীবন সম্মাননা প্রদান করে। এরপর 2016 সালে তিনি অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আজীবন সম্মাননা। কিন্তু পুরস্কার বা সম্মানের চেয়েও বড় ছিল মানুষের ভালোবাসা। 2023 সালের 15 মে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় সকাল 10টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই চিত্রনায়ক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 74 বছর। একজন অভিনেতার মৃত্যু হয়তো একটি দিনের সংবাদ, কিন্তু একজন কিংবদন্তির বিদায় কখনোই শুধু একটি দিনের ঘটনা নয়। কারণ পর্দা থেকে চলে গেলেও চরিত্রগুলো থেকে যায়, গান থেকে যায়, সংলাপ থেকে যায়, আর থেকে যায় সেই মুখটি, যে মুখ একসময় লাখো দর্শকদের হাসিয়েছে, কাঁদিয়েছে, ভালোবাসার গল্প শুনিয়েছে, আবার অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহসও দেখিয়েছে। ফারুকের জীবনের গল্প তাই শুধু একজন নায়কের গল্প নয়, এটি এমন একজন মানুষের গল্প যিনি রাজপথ থেকে রূপালী পর্দায় এসেছেন, রূপালী পর্দায় থেকে ব্যবসায়িক জগতে পা রেখেছেন, আর শেষ পর্যন্ত জনগণের প্রতিনিধি হিসেবে সংসদে পৌঁছেছেন। তিনি হয়তো আজ আমাদের মাঝে নেই, কিন্তু বাংলা চলচ্চিত্রের ইতিহাসে ফারুকের নামটি থাকবে একজন স্বতন্ত্র নায়ক হিসেবে। বন্ধুরা, বিনোদনের তাজা খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।